আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করি হচ্ছে সিম্বল অফ এলিমেন্টস। ব্যাপারটা হচ্ছে যে সায়েন্টিস্টরা তো অনেকগুলো এলিমেন্ট বার করলো, 118টা এলিমেন্ট বের করলো। 118টা এলিমেন্ট বের করলো। এবার এই এলিমেন্ট গুলো যখন কেমিক্যাল রিয়াকশন করছে, করে যখন একটা কম্পাউন্ড বানাচ্ছে, তখন ওটাকে রিপ্রেজেন্ট করব কি করে? ধরে নাও আমি তোমাকে বলছি, তোমাকে আমি বললাম হাইড্রোজেন আর অক্সিজেন এরা রিয়াক্ট করে বানায় ওয়াটার। তো স্যার এটা তো একটা ছোট কেমিক্যাল রিয়াকশন, আমি স্পেলিং করে হাইড্রোজেন, স্পেলিং করে অক্সিজেন, স্পেলিং করে ওয়াটার লিখে দিলাম। কিন্তু যদি তোমাকে অনেক বড় কেমিক্যাল রিয়াকশন লিখতে বলে, সাচ অ্যাজ ফটোসিনথেসিস, ফটোসিনথেসিস তখন কি করবা? কি লিখবা? ওয়াটার প্লাস কি লিখতে হবে? কার্বন ডাই অক্সাইড, তারপরে অ্যারো দিলাম উপরে সানলাইট, নিচে ক্লোরোফিল হলো। তো তারপরে কি লিখতে হবে? গ্লুকোজ প্লাস অক্সিজেন প্লাস আর একটু ওয়াটার তৈরি হয়। যদি আমি 12 মলিকিউল অফ ওয়াটার নিই, তাহলে এখানে 6 মলিকিউল অফ ওয়াটার তৈরি হবে। আর যদি আমি 6 মলিকিউল অফ ওয়াটার নিই, তাহলে একটাও ওয়াটার হবে না। এনিও, তো দেখো, যখন বড় কেমিক্যাল রিয়াকশন লিখতে হচ্ছে, তখন এরকম স্পেলিং করে লিখতে প্রচুর টাইম লেগে যাচ্ছে আর জায়গাও অনেক লাগছে। এটা তো তাও কম্পারেটিভলি ফটোসিনথেসিস তাও অনেক ছোট, এর থেকে অনেক বড় বড় কেমিক্যাল রিয়াকশন হয়। এবার সেগুলো লিখতে গেলে তো, স্পেলিং করে লিখতে গেলে তো টাইমও প্রচুর লাগবে আর খুবই ঝামেলা হয়ে যাবে। তো সায়েন্টিস্টরা কি করলো যে এই যে এগুলোর সিম্বল তৈরি করতে শুরু করলো। মনে করো হাইড্রোজেন এরকম লিখে কিছু একটা, দেখি পুরোনো সিম্বল গুলো একবার দেখে নাও, এই যে এরকম টাইপের। মনে করো হাইড্রোজেন লেখার জন্য এরকম দিল ডট, প্লাস অক্সিজেন লেখার জন্য শুধু এরকম দিল। এবার এটাকে ওয়াটার কিভাবে লিখবো? তোমার এই যে এইরকম করে ওয়াটার লিখতে হবে। তো এইরকম এরকম কত সিম্বল তুমি মনে রাখবা? 118টা সিম্বল, 10-12টা তাও ঠিক আছে, মনে রাখা ইজি। কিন্তু 118টা এলিমেন্টের জন্য 118টা সিম্বল মনে রাখা অনেক কঠিন। তো শুরুটা কোথা থেকে হলো? শুরুটা এই এই ধরনের মানে আর্ট ওয়ার্ক দিয়ে ব্যাপারটা শুরু হলো। এটা শুরু করেছিল জন ডাল্টন, যে স্ট্যান্ডার্ড ওয়েতে রিপ্রেজেন্ট করার জন্য এলিমেন্টে তোমার পিকচারাইজড ফর্মে ওকে ইন্ট্রোডিউস করে। এই যে দেখো লেখা আছে পিক্টোরিয়াল সিম্বল। তো এটা জাস্ট তোমাকে তুমি কিন্তু এগুলো মুখস্থ করো না, কারণ এগুলো কিন্তু এখন আর আমরা ইউজ করি না। তোমাদের লাক যদি খুব খারাপ থাকে, তাহলে এগুলো পরীক্ষায় দিলে তোমাদের লাক খারাপ। দেওয়া উচিত না, কিন্তু আজ পর্যন্ত আমি কোনো স্কুলে দিতেও দেখিনি। তো হ্যাঁ, কত সালে শুরু করেছিল? 118 and 3 এই সালে শুরু করেছিল। পরে দেখলো যে পরে 1813-এ বার্জেলিয়াস ও বললো কি যে এরকম সিম্বল ইউজ করা তো অনেক মুশকিল, আর এরকম মনে রাখাও অনেক কঠিন। তো আমরা এক কাজ করি, আমরা হচ্ছে ইংলিশ নাম আর ল্যাটিন নাম থেকে ওদের সিম্বল গুলো লেটার দিয়ে রিপ্রেজেন্ট করি। তো এটাকে ঠিক করে হচ্ছে কোন এলিমেন্টের কি সিম্বল হবে, সেটা ঠিক করে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ইউপ্যাক বলে শর্ট ফর্মে, IUPAC। এটার ফুল ফর্মটা ভালো করে মুখস্থ রাখবো, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই সিম্বল, এই ইউপ্যাকের রুল অনুযায়ী কি রুল ফলো করে আমরা সিম্বল গুলোকে লিখবো, সেটা 1 2 3 4 3 4 এরকম 4টা পয়েন্টে এখানে দেওয়া আছে। না, 4 5টা, এই যে এত অবধি, এখান থেকে এত অবধি এই রুলস গুলো দেওয়া আছে। ঠিক আছে? তো দেখে নাও, আমি তোমাকে একটা এক্সাম্পল এই লিস্ট থেকে দিয়ে বুঝাচ্ছি। এইদিকে দেখো, মনে করো কার্বনের সিম্বল করে দিল সি। কার্বনের ফার্স্ট লেটারটা সি, তাই ওর ফার্স্ট লেটারটা ক্যাপিটাল সি দিয়ে কার্বন বললো। তারপরে মনে করো বোরন, বোরনের ফার্স্ট লেটার বি, তো বোরনের ফার্স্ট লেটার ক্যাপিটাল বি দিয়ে বোরনকে রিপ্রেজেন্ট করলো। তারপরে মনে করো হাইড্রোজেনের ফার্স্ট লেটার হচ্ছে এইচ, তাহলে ক্যাপিটাল এইচ দিয়ে হাইড্রোজেনকে রিপ্রেজেন্ট করলো।
ভালো কথা। কিন্তু এখানে একটা সমস্যা দাঁড়ালো, কি সমস্যা? যেমন দেখো, কার্বন, ক্যালসিয়াম, ক্লোরিন, কোবাল্ট সবাই সি দিয়ে শুরু। তাহলে এই সমস্যা দূর করার জন্য কার্বনের জন্য অলরেডি সি ইউজ করা হয়ে গেছে, তাহলে ক্যালসিয়ামের জন্য আবার সি ইউজ করব। তখন করলো কি, ক্যালসিয়ামের ফার্স্ট লেটার সি নিল, আর সেকেন্ড লেটার এটা স্মল লেটারে লিখলো, কিন্তু ফার্স্ট লেটারটা ক্যাপিটাল, সেকেন্ড লেটারটা কি স্মল। কখনো কখনো ফার্স্ট লেটার থার্ড লেটারও নেওয়া হয়, যেমন দেখো ক্লোরিন, ক্লোরিনের ফার্স্ট লেটার সি নেওয়া হলো, আর দেখো থার্ড লেটার এল নেওয়া হলো, ইয়েস অর নো? তো সেটা স্যার কি হিসাবে ব্যাপারটা হয়েছে, আমি যতদূর জানি, যতদূর আমার মনে আছে, যেই লেটারটাতে মানে প্রোনাউন্সিয়েশন করার সময় যেই লেটারটাতে বেশি জোর পড়ে সেই লেটারটা নেওয়া হলো। যেমন ধরো ক্যালসিয়াম, তো ক্যালসিয়ামে এ তে বেশি জোর পড়ছে, তাই সি এর সাথে এ নেওয়া হলো। ক্লোরিন, সি এর সাথে এল এ বেশি জোর পড়ছে, তাই সি এর সাথে এল নেওয়া হলো, এরকম ব্যাপারটা। তো এনি হাউ তোমাকে এরকম করে সমস্যাটা দূর করা হলো, যে অলরেডি কার্বনের জন্য সি নেওয়া হলো, তাহলে ক্যালসিয়ামের জন্য সি এ নিয়ে নি, ক্লোরিনের জন্য সি আর এল নিয়ে নি, কোবাল্টের জন্য সি আর ও নিয়ে নি, এরকম করে। সেরকমই মনে করো হাইড্রোজেন, হাইড্রোজেনের জন্য অলরেডি এইচ ইউজ করা হয়ে গেছে, তাহলে তোমার হিলিয়ামের জন্য, হিলিয়ামটা কোথায় গেল? হিলিয়ামটা নাই এখানে, হিলিয়ামটা দেয়নি। হিলিয়াম, হিলিয়ামের জন্য আবার ইউজ করা হলো এইচ ই, এরকম, কারণ ওটাও এইচ দিয়ে শুরু। তাহলে তোমাকে রুল গুলো কি ফলো করতে হবে? প্রথমে আইদার ফার্স্ট লেটারটাকে আমরা ক্যাপিটালে নিব, অথবা ফার্স্ট টু লেটার নিতে পারি, বা ফার্স্ট লেটারের সাথে থার্ড লেটার নিতে পারি, সেটা মানে তোমাকে মনে রাখতে হবে। কিন্তু যদি দুটো লেটার নিয়ে হয়, যেমন ক্যালসিয়ামের হচ্ছে সি এ, তাহলে ফার্স্টটা কিন্তু অবশ্যই অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে, আর সেকেন্ড লেটারটা কিন্তু অবশ্যই অবশ্যই স্মল লেটারে লিখতে হবে। কেউ যদি ক্যালসিয়ামকে সি এ লেখে তাহলে এটা ভুল, কেউ যদি ক্যালসিয়ামকে সি এ লেখে দুটোই স্মল লেটার, এটাও ভুল। কেউ যদি ক্যালসিয়ামকে সি ক্যাপিটাল এ, এটাও ভুল। কারেক্ট হচ্ছে ফার্স্ট লেটার ক্যাপিটাল, সেকেন্ড লেটার স্মল। আচ্ছা, তাহলে যদি আমি তোমাকে এরকম ভাবে একটা জিনিস বলি, দেখো তো তোমরা এখান থেকে এলিমেন্ট গুলোকে চিনতে পারো কিনা। ক্যালসিয়াম কার্বনেট এটার নাম। তাহলে যখনই দেখবা একটা ফার্স্ট লেটারের, ফার্স্ট ক্যাপিটাল লেটারের পরে একটা স্মল লেটার আছে, ভাববা এটা একটা এলিমেন্ট, বুঝলা? এটা হয়ে গেল কি, ক্যালসিয়াম। আচ্ছা, তারপরে এইটা একা একাই একটা ক্যাপিটাল লেটার, তার মানে এটা হয়ে গেল আর একটা এলিমেন্ট, এটা কি বলতো? কার্বন। তারপরে আর একটা ক্যাপিটাল লেটার আছে, তার মানে এটা আলাদা আর একটা এলিমেন্ট, যেটা কিনা হচ্ছে তোমার অক্সিজেন। এরকম ভাবে কিন্তু, হ্যাঁ, তুমি ভেবো না সি একটা আলাদা এলিমেন্ট, এ একটা আলাদা এলিমেন্ট, যখন এরকম একসাথে লেখা থাকবে। তোমাকে বললো যে আহ হাসো, দরজাটা লাগিয়ে দাও। এই যে দেখো, তুমি এখান থেকে এবার বলো তো, তোমাকে যখন একটা কম্পাউন্ড লেখা হয়, যখন একটা কম্পাউন্ড লেখা হয় মাঝখানে কিন্তু কোনো ফুল স্টপ কমা টমা কিছু থাকে না। তোমাকে আর একটা কম্পাউন্ডের এক্সাম্পল দিচ্ছি। তাহলে আমাকে প্রথমে বলো এখানে কয়টা এলিমেন্ট আছে। কেউ আবার বলে দিও না এক দুই তিন চারটা এলিমেন্ট আছে, না। ফার্স্ট লেটারের পরে মানে ক্যাপিটাল লেটারের পরে স্মল লেটার থাকলে ওটা একটা, এন এ মানে হয়ে গেল তোমার সোডিয়াম। তারপরে দুটা আলাদা আলাদা ক্যাপিটাল লেটার, তার মানে এটা একটা আলাদা এলিমেন্ট নাইট্রোজেন, আর এটা একটা আলাদা এলিমেন্ট হয়ে গেল অক্সিজেন। কি পারবা তো এগুলা? তোমাকে এরকম কম্পাউন্ড দিয়ে দিল আর জিজ্ঞাসা করলে এর মধ্যে কোন কোন এলিমেন্ট আছে, নামগুলো লেখো, তাহলে যাতে এটা যাতে ভুল না হয়, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো, যেমন এখানে বলেছে যে এক্সাম্পল দেখো, হাইড্রোজেনের সিম্বল এইচ, অ্যালুমিনিয়ামের সিম্বল আবার এ, এল, এটা ক্যাপিটাল, এলটা স্মল। এইটা না, কিন্তু এটা নট লেখা আছে।
কোবাল্টের সিম্বল সি, ক্যাপিটাল সি স্মল ও, নট দুটোই ক্যাপিটাল। এটা যদি দুটোই ক্যাপিটাল বলো তখন সি হয়ে গেল কার্বন, ও হয়ে গেল অক্সিজেন, তখন কিন্তু অন্য জিনিস হয়ে গেল। তাহলে এই ব্যাপারগুলো খুব ভালো করে বুঝতে হবে, কেমিস্ট্রি এই ব্যাপারগুলো খুব সেন্সিটিভ। আচ্ছা এইবার চলে আসো, অনেক সময় হয় কি যে ফার্স্ট লেটারের সাথে সেকেন্ড লেটার না নিয়ে আদার দেন সেকেন্ড লেটার নেওয়া হয়, বলছে সেটা থার্ড লেটার হতে পারে, ফোর্থ লেটার হতে পারে, সেরকম। যেমন ক্লোরিন, CHLORINE, তো ক্লোরিনের ফার্স্ট লেটারের সাথে সেকেন্ড লেটার নেওয়া হয়েছে Cl। জিঙ্ক, ZINC, ফার্স্ট লেটারের সাথে থার্ড লেটার Zn, এরকম হচ্ছে এক্সাম্পল। আচ্ছা কোন কোন এলিমেন্ট, এলিমেন্টের নাম আবার ল্যাটিন থেকেও নেওয়া হয়েছে, গ্রিক থেকেও নেওয়া হয়েছে, জার্মান থেকেও নেওয়া হয়েছে, আবার ইংলিশ থেকেও নেওয়া হয়েছে। যেমন মনে করো আয়রন, আয়রনের সিম্বল, আয়রনের নামের সাথে সিম্বলের কোনো মিল নেই। কেন স্যার? কারণ আয়রনের সিম্বলটা নেওয়া হয়েছে ল্যাটিন নাম ফেরাম থেকে। ফেরামের ফার্স্ট লেটার এফ, তাহলে ক্যাপিটাল এফ, আর সেকেন্ড লেটার ই, তাই ক্যাপিটাল স্মল ই, এফ ই, ফেরাম। সেরকমই মার্কিউরি, মার্কিউরি নেওয়া হয়েছে গ্রিক ওয়ার্ড হাইগ্রার জিরস থেকে। হাইড্রার জিরসের এইদিকে এইচ নেওয়া হলো, এইদিকে এইচ ফার্স্ট লেটার ক্যাপিটাল, আর 1 2 3 4 5 6 7 নাম্বার লেটার জি, এই যে জি নেওয়া হলো 7 নাম্বার লেটার। কিন্তু ওটা কোন নাম থেকে নেওয়া হয়েছে? গ্রিক ওয়ার্ড থেকে নেওয়া হয়েছে। ইংলিশ নামটা মার্কিউরি কিন্তু সিম্বলটা গ্রিক, বুঝতে পারছো? সেরকমই আবার ডব্লিউটা নেওয়া হয়েছে জার্মান ওয়ার্ড থেকে, যা যার যেটা হচ্ছে উলফ্রাম। উলফ্রামের ডব্লিউটাকে ক্যাপিটাল ডব্লিউ দিয়ে বলা হলো এটা টাংস্টেন। তাহলে টাংস্টেন ইংলিশ নাম, কিন্তু ওর সিম্বলটা ডব্লিউটা নেওয়া হয়েছে কোথা থেকে? জার্মান নেম থেকে। কি বোঝা গেল ব্যাপারটা? তাহলে আহ এইখানে তোমাদেরকে অনেকগুলো এলিমেন্টের নাম আর সিম্বল দেওয়া আছে, কিন্তু আমি একটা নোট লিখিয়েছিলাম, সেই নোটে আমি আরো এক্সট্রা দুটো দুটো টেবিল বানিয়ে আমি দুটো সিম্বলের কিন্তু ইয়ে দিয়েছিলাম, দেখিয়ে দিই একবার। দেখো এটা হচ্ছে আমার একটা রেফারেন্স বই, এসচান থেকে। এই যে দেখো এখানে 26টা ইংলিশ নাম থেকে নেওয়া সিম্বলের দেওয়া আছে। এটা আমি যখন ক্লাস 9 এই ব্যাচটা শুরু করেছিলাম, সবার ফার্স্ট আমি এই চ্যাপ্টারটাই পড়ানো শুরু করেছি। তো যারা শুরু থেকে পড়েছে তাদের অলরেডি এই চ্যাপ্টারটা হয়ে গেছে, এটা ওদের রিভিশন চলছে। তো যেমন দেখো হাইড্রোজেন ইংলিশ নাম এইচ, হিলিয়াম ইংলিশ নাম এইচই, লিথিয়াম ইংলিশ নাম Li, এরকম করে এটা ইংলিশ নামের একটা টেবিল। সেরকমই আবার দেখো নিচের দিকে আবার ল্যাটিন নামের একটা টেবিল দেওয়া আছে, আর ল্যাটিন নামগুলো এখানে কিন্তু লেখা আছে। সোডিয়ামের, এই যে দেখে নাও, সোডিয়ামের ল্যাটিন নাম হয়ে গেল তোমার ন্যাট্রিয়াম, ন্যাট্রিয়াম থেকে Na। পটাশিয়ামের ল্যাটিন নাম ক্যালিয়াম, ক্যালিয়াম থেকে K। আয়রনের ল্যাটিন নাম ফেরাম, ফেরাম থেকে Fe। আয়রনের ইংলিশ নাম থেকে কিন্তু সিম্বলটা হয়নি। তো এটা সবার কাছেই মোটামুটি আছে, এটা তোমাদেরকে কিন্তু করে নিতে হবে। অ্যাটলিস্ট এই কয়েকটা, এখানে 9টা, আর এইখানে হচ্ছে তোমার 26টা। আচ্ছা এইবার চলে আসো, এখন আমি বলতে পারছি না স্কুল থেকে দেওয়া উচিত না, এর বাইরে এই টেবিলের বাইরে দেওয়া উচিত না কিন্তু। তো অ্যাটলিস্ট কিন্তু এই কয়েকটা টেবিল তোমাদের এই টেবিলের মধ্যে যে কটা আছে মুখস্থ রাখতেই হবে। শুধু এই কটা কেন, এর ভিতরে যতগুলো এক্সাম্পলও আছে, এই যে লাস্ট পয়েন্টে যে এক্সাম্পল গুলো বললাম, এই এক্সাম্পল গুলো অ্যাটলিস্ট বইয়ের কয়েকটা মুখস্থ রাখতেই হবে। যে কোন নাম হচ্ছে গ্রিক ওয়ার্ড থেকে নেওয়া হয়েছে, কোনটা জার্মান থেকে নেওয়া হয়েছে, আর কোনটা ল্যাটিন থেকে নেওয়া হয়েছে, আর তাদের সিম্বল গুলো, এই কয়েকটা অ্যাটলিস্ট মুখস্থ করতে হবে। আচ্ছা তাহলে এবার চলে আসো যে সায়েন্টিস্টরা কেন ফুল নেম ইউজ করলো না, এখান থেকে আবার একটা ব্র্যাকেট করো, যে দে ডিড নট ইউজ ফুল নেম বিকজ দে আর ইন্টারন্যাশনাল
nationally recognized and allow scientists worldwide to communicate clearly regardless of language barrier. এটা একটা ভালো পয়েন্ট, যে কেন সিম্বল নিয়ে আসা হলো, যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটাকে সরিয়ে দিবে। কারণ কোন একজন সায়েন্টিস্ট ইংলিশে বলছে আয়রন, আর মনে করো ল্যাটিনে বলছে মনে করো ফেরাম, তো ইংলিশ সায়েন্টিস্ট আর ল্যাটিন সায়েন্টিস্টের মধ্যে কমন ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার হয়ে গেল। কিন্তু যদি বলা হয় এফি, তখন ইংলিশ সায়েন্টিস্টও বুঝে যাবে, ল্যাটিন সায়েন্টিস্টও বুঝে যাবে। কি বুঝা গেল কথাটা? তাহলে 8 নাম্বার কোয়েশ্চেন, পজ এন্ড পন্ডার, 8 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সারটা কি হবে দেখো। ইমাজিন ইউ আর এ সায়েন্টিস্ট হু হ্যাজ ডিসকভার্ড এ নিউ এলিমেন্ট, নেম দিস এলিমেন্ট আফটার yourself and justify that the symbol you have chosen follows the UPAC rule. তো আহ, আহ, আমি একটা মনে করো নতুন এলিমেন্ট বার করলাম, বান্টিয়াম। কি বুঝতে পারলা? আমার ডাকনাম বান্টি, আমি ওটার নাম দিলাম বান্টিয়াম। ঠিক আছে, এবার ওটার সিম্বল যদি ইউজ করি তাহলে ফার্স্ট লেটার বি ক্যাপিটাল নিব, আর যেটাতে মনে করো আমার ইচ্ছা কোনো একটা অন্য লেটার, কারণ বি অলরেডি মনে হয় নেওয়া হয়ে গেছে, ওয়াই নিয়ে নি, বি ওয়াই, বাই বাই নাকি। তো এরকম করে সেকেন্ড লেটার নিয়ে নিব এটা। তো যাই হোক, এটা কোনোদিনও পরীক্ষা আসবে না, খুবই সিলি কোয়েশ্চেন। হ্যাঁ, 9 নাম্বারটা চলে আসো। হোয়াট প্রবলেমস কুড অ্যারাইজ ইফ এভরি সায়েন্টিস্ট ইউজ ডিফারেন্ট সিম্বলস ফর দ্য সেম এলিমেন্ট? এই যে এখান থেকে অ্যান্সারটা লিখে দিবা, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার দিয়ে বানায় লিখতে হবে, কিন্তু এটা আমি সব অ্যান্সার আমি লিখাই দিব না, তোমাদের নিজেদের মাথা খাটিয়েও কিছু অ্যান্সার করতে হবে। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা হচ্ছে আসল প্রবলেম। এবার কিভাবে সেন্টেন্সে ঠিক করে লিখবা তোমাদের ব্যাপার। আচ্ছা, এবার চলে আসো হচ্ছে অ্যাটমিক নাম্বার। মাই গড, এটা হচ্ছে কেমিস্ট্রি, কি বলবো, ফান্ডামেন্টাল। অ্যাটমিক নাম্বার ছাড়া কিচ্ছু হবে না। দেখো, যদি আমি তোমাকে বলি সোডিয়ামের এন মানে হচ্ছে সোডিয়াম, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার, সোডিয়াম অবশ্যই অবশ্যই অ্যাটম, সোডিয়াম অ্যাটমের অ্যাটমিক নাম্বার আমি যদি তোমাকে বলি 11, তার মানে তুমি ভাববা সোডিয়ামের মধ্যে 11টা প্রোটন আছে। সবার প্রথমে প্রোটন ভাববা, কি বললাম, সবার আগে কি ভাববা, প্রোটন, আগে প্রোটনকে ভাবতে হবে, তারপরে ভাববা ওর মধ্যে 11টা ইলেকট্রন আছে, ওর মধ্যে 11টা কি আছে, ইলেকট্রন আছে। এইবার আমি এখানে খুব ভালো করে শিখে নিবা কিন্তু এগুলা জিনিস, অ্যাটমিক নাম্বার ফাম্বার। আমি এখানে দুটা জিনিসে জোর দিচ্ছি, একটা হচ্ছে অ্যাটম, আর একটা হচ্ছে ইলেকট্রন নাম্বার। যখন অ্যাটম তোমরা পড়েছিলে, তখন অ্যাটমের ক্ষেত্রে একটা জিনিস বলা ছিল, নাম্বার অফ প্রোটন অ্যান্ড ইলেকট্রন আর কি ছিল, সেম। ইয়েস অর নো? তাহলে 11টা প্রোটনের চার্জ কত হবে, +11, আর 11টা ইলেকট্রনের চার্জ কত হবে, -11। তাহলে ওভারঅল চার্জ +11 -11 হলে ও 0 হলো। ক্লিয়ার তো? তাহলে একটা অ্যাটমের মধ্যে আমি যদি অ্যাটম বলি, তাহলে অ্যাটমিক নাম্বার প্রোটনও বলা যাবে, ইলেকট্রনও বলা যাবে। কিন্তু আমি যদি আয়ন বলি, তখন কিন্তু শুধু প্রোটন নিতে হবে। আমি যদি বলি সোডিয়াম অ্যাটম, না সোডিয়াম অ্যাটম বলছি না, এবার বলছি সোডিয়াম আয়ন। সোডিয়াম আয়ন হচ্ছে Na+ হয়, মানে মানে ওর মধ্যে একটা পজিটিভ চার্জ বেশি থাকে, বা উল্টা করে বলতে গেলে একটা নেগেটিভ চার্জ কম থাকে। সোডিয়াম আয়ন যদি বলি, তাহলে ওর অ্যাটমিক নাম্বার 11 বলার মানে হচ্ছে ওর মধ্যে শুধু 11টা প্রোটনই বলতে হবে, ইলেকট্রন কিন্তু 11টা নয়। ইলেকট্রন কটা হয়ে গেল বলো তো, 10টা ইলেকট্রন। স্যার একটু হিসাবটাও দাও, বুঝতে পারলাম না। 11টা প্রোটনের জন্য +11, ইয়েস অর নো? আর 10টা ইলেকট্রনের জন্য -10, হ্যাঁ কি না? টোটাল অ্যাড আপ করলে টোটাল কত হয়,
+1 হয়, তাহলে প্লাস সিম্বলটা ডিটারমাইন করছে যে সোডিয়ামটা পজিটিভলি চার্জ, আর একটা প্লাস আছে মানে ওর মধ্যে এক পজিটিভ চার্জ, মানে ওর মধ্যে একটা ইলেকট্রন কম আছে। কি বোঝাতে পারলাম? আগেরটাতে ইলেকট্রন 11টাই ছিল যখন ও অ্যাটম ছিল, কিন্তু যখন আয়ন হয়ে গেল তখন দেখো ইলেকট্রন কিন্তু একটা কমে গেল। আর একটা কমে যাওয়ার জন্য পজিটিভ চার্জ একটা বেড়ে গেল, ইয়েস অর নো? সেই পজিটিভ চার্জ একটা বেড়ে গেল, ওটাকে বোঝানোর জন্য উপরে একটা প্লাস সাইন দেওয়া হয়। বুঝতে পারলা জিনিসটা? এবার তোমাদেরকে জিজ্ঞাসা করবো, কিন্তু না বুঝতে পারলে এবার কিন্তু গালি খাবা, কারণ তোমরা সবাই কিন্তু মাথা নাড়ালা যে হ্যাঁ বুঝতে পেরেছি। আমি তোমাকে বলছি ক্লোরিন, ক্লোরিন অ্যাটম এর অ্যাটমিক নাম্বার 17, ঠিক আছে? আর ক্লোরিন আয়ন, ক্লোরিন আয়নের সিম্বল হচ্ছে Cl-, এর অ্যাটমিক নাম্বারও 17ই হবে। কিন্তু তোমাদের জন্য কোয়েশ্চেনটা হচ্ছে ক্লোরিন অ্যাটমের মধ্যে কটা প্রোটন আর কটা ইলেকট্রন, আর ক্লোরিন আয়নের মধ্যে কটা প্রোটন আর কটা ইলেকট্রন আমাকে বলো। আচ্ছা দেখো, তো ক্লোরিন অ্যাটম যখন বলছি তখন অ্যাটমিক নাম্বার মানে অ্যাটমিক নাম্বার 17 মানে প্রোটনও 17টা ইলেকট্রনও 17টা। তো +17 -17 টোটাল চার্জ কত হলো? 0। তাই ক্লোরিনের উপরে কোনো সিম্বল বা কিছু লেখা হলো না, প্লাস মাইনাস কিছুই লেখা হলো না। কিন্তু যখন আমি বলি ক্লোরিন আয়নের অ্যাটমিক নাম্বার 17, ওর মধ্যে কটা প্রোটন দেখো, প্রোটনের নাম্বার সবসময় একই, অ্যাটমিক নাম্বার মানে প্রোটনেরই নাম্বার অ্যাকচুয়ালি। তাহলে প্রোটন কটা থাকবে? 17টা। কিন্তু দেখো তো ওর উপরে প্লাস সাইন আছে না মাইনাস সাইন আছে? মাইনাস আছে, মাইনাস আছে মানে কি প্রোটনের থেকে ইলেকট্রন বেশি না কম? বেশি। তাহলে এবার কটা মাইনাস আছে? একটা মাইনাস আছে, তার মানে একটা বেশি হবে। আগে ছিল 17টা, কিন্তু এখন কটা হয়ে যাবে? 18টা হয়ে যাবে। তাহলে এবার হিসাব লাগাও, +17 আর +-18 করলে ওভারঅল চার্জ কত হয়ে গেল? -1। তো মাইনাস বোঝানোর জন্য ওপরে মাইনাস সিম্বল, আর 1 মানে একটা মাইনাস মানে ওর মধ্যে একটা ইলেকট্রন বেশি আছে। আর আমি যদি বলতাম, যদি ধরে নাও আমি বললাম ক্লোরিন তো, আচ্ছা আমি তোমাকে বললাম হচ্ছে O2-, আমি তোমাকে অক্সিজেনের অ্যাটমিক নাম্বার বলে দিচ্ছি। অক্সিজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 8। তো ওর মধ্যে 8টা প্রোটন, তাই তো? নর্মাল অক্সিজেন অ্যাটমের মধ্যে 8টা প্রোটন 8টা ইলেকট্রন, ঠিক আছে? তাহলে +8 -8 মিলে হয়ে গেল 0। কিন্তু অক্সিজেন আয়নের মধ্যে কটা প্রোটন আর কটা ইলেকট্রন হবে বলো? অক্সিজেনের অ্যাটমিক নাম্বারটা প্রোটনের ক্ষেত্রে চেঞ্জ হবে না, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8, তো প্রোটন 8টা, ঠিক। কিন্তু ওর মধ্যে দুটা মাইনাস এক্সট্রা আছে, তার মানে ওর মধ্যে কটা ইলেকট্রন হলো? 10টা। তাহলে +8 -10 করো, +8 +-10 করো, ওভারঅল চার্জ কত হয়ে গেল? -2। এই -2টাও উপরে লেখা হয় আয়নের ক্ষেত্রে। বুঝতে পারছো কি জিনিসগুলো? আয়ন কিভাবে তৈরি হয় এগুলো পরে শিখাবো। আগে এগুলা বুঝতে পারছো কিনা বলো? অ্যাটমিক নাম্বার পারবা তো? অ্যাটমের অ্যাটমিক নাম্বার প্রোটন ইলেকট্রন দুটাই, কিন্তু আয়নের অ্যাটমিক নাম্বার শুধু প্রোটন, কারণ ওখানে ইলেকট্রন কিন্তু কম বেশি আছে। বোঝা গেল? তাহলে অ্যাটমিক নাম্বার যদি তোমাকে ডেফিনেশন জিজ্ঞাসা করে, তুমি প্রোটন দিয়ে ডেফিনেশনটা দিবা। দ্য নাম্বার অফ প্রোটন ইন নিউক্লিয়াস অফ অ্যাটম অফ অ্যান এলিমেন্ট ইজ নোন অ্যাজ অ্যাটমিক নাম্বার। এটা কি দিয়ে ডিনোট করা হয়? জেড দিয়ে ডিনোট করা হয়। আর এটা ওর কেমিক্যাল বিহেভিয়ারকে বোঝায়, মানে ও মেটাল না নন মেটাল না কি সেটা বোঝায় অ্যাটমিক নাম্বারটা। আছে ভ্যালেন্সি, আবার পড়াবো, অসুবিধা নেই। এটুকুনি ক্লিয়ার কিনা বলো? এইবার যদি আমি তোমাকে বলি অ্যাটমিক নাম্বার অফ অ্যাটম, এই যে অ্যাটমিক নাম্বার অফ কি বললাম? অ্যাটম। অ্যাটমের মধ্যে কি প্রোটন নাম্বার
আর ইলেকট্রন নাম্বার কি থাকে বললাম, ইকুয়াল থাকে। তাই অ্যাটমিক নাম্বার, মানে অ্যাটমের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার, প্রোটনের নাম্বার, ইলেকট্রনের নাম্বার সেটাই। যেমন তোমাকে আমি বললাম হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, তার মানে ওর মধ্যে একটা প্রোটন আছে প্লাস একটা ইলেকট্রন আছে, কিন্তু এটা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে বলছি। কিন্তু আয়নের ক্ষেত্রে হলে শুধু প্রোটন নাম্বার হচ্ছে 1, ইলেকট্রন কিন্তু তোমাকে হিসাব করে দিতে হবে। সেরকমই হিলিয়াম, হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2, 2 মানে ওর মধ্যে দুটা প্রোটন দুটা ইলেকট্রন। এখান থেকে এত অব্দি একটা মার্ক করে রাখো। বলো। এবার দেখো একটা কোয়েশ্চেন আছে, ক্যান ইউ সে দ্যাট এলিমেন্টস উইথ ডিফারেন্ট অ্যাটমিক নাম্বারস আর ডিস্টিংক্ট ফ্রম ইচ আদার? অবশ্যই এলিমেন্টস এইটা দিয়ে কিন্তু কোয়েশ্চেন দিবে যে ইয়েস, এলিমেন্টস উইথ ডিফারেন্ট অ্যাটমিক নাম্বারস আর ডিস্টিংক্ট ফ্রম ইচ আদার and the atomic number unequally identifies an element. Yes, এটার অ্যান্সার হয়ে যাবে ইয়েস। আর এইটা দেখো, এইখানে এই ডায়াগ্রামটা দেখো, একটা লিথিয়ামের পিস, এই লিথিয়ামের পিসের মধ্যে দেখো, লিথিয়ামের পিসটাকে একটু মাইক্রোস্কোপের নিচে দেখো ম্যাগনিফাই করে দেখিয়েছে। ম্যাগনিফাইয়ের মধ্যে এক একটা লিথিয়ামের অ্যাটমকে দেখা যাচ্ছে। এবার একটা অ্যাটমকে আবার নিচে বড় করে দেখিয়েছে দেখো। এবার একটা অ্যাটমের একদম মাঝখানে কি থাকে দেখো, কি লেখা আছে, নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসে কি থাকে, প্রোটন আর নিউট্রন থাকে, হ্যাঁ কি না? এই যে দেখো এখানে নিউট্রন এন্ড প্রোটনটা, এই যে নিউক্লিয়াসটাকে আবার এখানে বড় করে দেখিয়েছে। আর ইলেকট্রন কটা আছে এর মধ্যে, তিনটা। তাহলে তিনটা যদি ইলেকট্রন থাকে তাহলে প্রোটন কটা থাকবে, প্রোটনও কটা থাকবে, তিনটা। এবার এখানে কয়টা গোল গোল আছে, 1 2 3 4 5 6 7টা। তাহলে সাতটা নিউক্লিয়াসের, সাতটার মধ্যে যদি তিনটা প্রোটন হয় তাহলে নিউট্রন কটা হলো বলো, চারটা। এই যে 4 + 3 কত হয়ে গেলো, 7। এইখানে টোটাল কয়টা গোল দেখা যাচ্ছে, 7টা। এইরকম করে কিন্তু পিক্টোরিয়াল কোয়েশ্চেনও দেবে। সেই জন্য আমি কিন্তু এনসিইআরটি কিছুই আমি ছাড়ছি না। এইখান থেকে কোনো ডাউট থাকলে বলো, আমি না হলে আরেকবার বুঝাচ্ছি। ঠিক পারবা তো? ডান। আচ্ছা, নেক্সট চলে আসো মাস নাম্বার। এই ফর্মুলাটা দেখে নাও। মাস নাম্বার মানে হচ্ছে নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন। এবার নাম বলো তো, নাম্বার অফ প্রোটনকে কি বলে? এখনই শিখালাম। নাম্বার অফ প্রোটনকে কি বলে এখনই শিখালাম, অ্যাটমিক নাম্বার। ইয়েস অর নো? তাহলে আমি বলতে পারি মাস নাম্বার ইজ ইকুয়াল টু অলসো অ্যাটমিক নাম্বার প্লাস নাম্বার অফ নিউট্রন। বলতে পারি কি না? কারণ প্রোটন নাম্বার মানেই তো আবার অ্যাটমিক নাম্বার হয়, হ্যাঁ কি না? তো মাস নাম্বারের কিন্তু দুটো ফর্মুলা হবে, নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন, অর অ্যাটমিক নাম্বার প্লাস নাম্বার অফ নিউট্রন, দুটোই কিন্তু হবে। তাহলে দেখো, এইটা প্রথম কথা হচ্ছে এটাকে মাস নাম্বার কেন বলে। দেখো, আমাকে বলো একটা, মনে করো, আমি তোমাকে এইভাবে জিনিসটা শিখাচ্ছি, ভালো করে শিখবা, কারণ এগুলো অ্যাটমিক মাস শিখতে আবার কাজে লাগবে। মনে করো তোমার কাছে একটা মনে করো তোমার কাছে একটা সাইকেল আছে। তুমি বললা এই সাইকেলটার মাস সাপোজ 15 কেজি। এবার 15 কেজি কি রিপ্রেজেন্ট করছে, সাইকেলটার মধ্যে কত, মানে কি বলবো, কত ম্যাটার আছে সেটাকে রিপ্রেজেন্ট করছে, কি বোঝা গেল? এবার একটা সাইকেলের মধ্যে কি থাকে, আয়রন থাকে, তারপরে মনে করো অ্যালুমিনিয়াম থাকে, তারপরে মনে করো কপার থাকে, আরো অনেক মেটাল টেটাল থাকে। সবার ওজনটাকে জুড়ে দিয়ে তুমি সাইকেলের টোটাল ওজনটা পেলা। কোথা থেকে আসছি নামছি ভালো করে বোঝো। এবার বলো, সাইকেলের মধ্যে যেরকম আয়রন অ্যালুমিনিয়াম কপার হাবিজাবি অনেক কিছু থাকে, একটা অ্যাটমের মধ্যে কি কি থাকে বলো? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। তাহলে যেরকম সাইকেলের মাস বের করার সময় আমি সবগুলোর মানে মাসকে মানে অ্যাড আপ করে দিয়ে বের করেছিলাম, তাহলে একটা অ্যাটমের মাস বের করতে হলেও আমাকে
ইলেকট্রনের মাস, প্রোটনের মাস, নিউট্রনের মাস অ্যাড আপ করে আমি মাসটা পাবো, ইয়েস অর নো? কিন্তু এই চ্যাপ্টারের শুরুতেই শিখিয়েছি ইলেকট্রনের মাস কি বলেছিলাম, নেগলিজেবল। ইলেকট্রনের মাস না ধরলেও চলে। তাহলে অ্যাটমের মাস বের করতে হলে তোমার অ্যাকচুয়ালি কিসের কিসের মাস লাগবে, প্রোটন আর নিউট্রনের মাস। এবার বলো প্রোটন আর নিউট্রন কোথায় থাকে, অ্যাটমের কোথায় থাকে? এই তো পেরে গেছো, নিউক্লিয়াসে থাকে। তাহলে আমি বলতে পারি যে নিউক্লিয়াসের যা মাস ওটাই অ্যাটমের মাস, ইয়েস অর নো? তাই আর এখনই কি শিখলাম, প্রোটনের নাম্বার আর নিউট্রনের নাম্বারকে যেন কি নাম্বার বলে, মাস নাম্বার বলে। এবার কেন এটাকে এবার মাস নাম্বার বলে শিখতে পারলা, কারণ এটাই ডিটারমাইন করে অ্যাটমের মাসটা কত হবে। তাই এটাই ডিটারমাইন করে অ্যাটমের মাস কত হবে, প্রোটনের নাম্বার আর নিউট্রনের নাম্বারটাই ডিটারমাইন করে। তাই এই দুটার প্লাসকে কি বলে, মাস নাম্বার। তাহলে এইখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও যে তার টোটাল নাম্বার অফ proton and neutron present in a nucleus of an atom is called mass number, আর এটা কি দিয়ে ডিনোট করা হয়, a দিয়ে। আর তারপরে আলাদা ব্র্যাকেট করো, প্রোটন আর নিউট্রন কোথায় থাকে, নিউক্লিয়নের মধ্যে বা নিউক্লিয়াসের মধ্যে। তারপরে এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। আচ্ছা, এইবার দেখো যখন আমরা ধরে নাও, যখন আমরা একটা এলিমেন্টকে রিপ্রেজেন্ট করব, ধরে নাও আমি তোমাকে বললাম আহ সোডিয়াম। আমি তোমাকে ভালো করে শেখাচ্ছি, এইদিকে দেখবা কিন্তু এগুলো সব ভালো করে শোনো। সোডিয়ামের মধ্যে আমি বললাম প্রোটন আছে 11টা, ইলেকট্রন আছে 11টা, আর নিউট্রন আছে 12টা। তাহলে তোমাকে সোডিয়ামের অ্যাটমিক নাম্বার জিজ্ঞাসা করলো, কি অ্যান্সার হবে, 11। তারপরে তোমাকে মাস নাম্বার জিজ্ঞাসা করলো, কি হবে বলো, মাস নাম্বার মানে প্রোটন প্লাস নিউট্রন, হ্যাঁ কি না? তাহলে 11 প্লাস 12 কত হয়ে গেল, 23। তো এবার দেখো, মনে রাখবা সোডিয়াম বা যখনই কোনো একটা এলিমেন্টকে লেখা হয় তখন নিচে এই সাইডে লেখা হয় অ্যাটমিক নাম্বার, আর উপরে এইখানটাতে লেখা হয় মাস নাম্বার। যেমন সোডিয়ামের সিম্বল কি, Na। তাহলে এন এর নিচে কোন নাম্বার লিখবো, অ্যাটমিক নাম্বার মানে কি লিখবো, 11। আর উপরে লিখবো মাস নাম্বার মানে কি লিখবো, 23। বুঝা গেল জিনিসটা? আচ্ছা, ভালো কথা, বুঝা গেল। তো তোমাকে এবার জিজ্ঞাসা করি, বুঝতে পারছো তো সবাই? সবাই কিন্তু হ্যাঁ বললা। এবার তোমাকে একটা আননোন এলিমেন্ট দিল এক্স, যেই এক্স এর নিচে লেখা আছে 20, উপরে লেখা আছে 40। এই এক্স এর মধ্যে কটা ইলেকট্রন, কটা প্রোটন, কটা নিউট্রন বের করো, আর এক্সটার নাম লেখো। আচ্ছা, তাহলে নিচে লেখা আছে 20। এবার 20 মানে অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার মানে প্রোটন, তাহলে প্রোটন হয়ে গেল 20। এবার একটা অ্যাটমে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে, তাহলে ইলেকট্রনও হয়ে গেল 20, তাই কি না? এবার দেখো মাস নাম্বার মানে হচ্ছে প্রোটন নাম্বার প্লাস নিউট্রন নাম্বার। প্রোটন নাম্বার এখনই আমরা বললাম কত, 20। তাহলে 20-র সাথে আর কত অ্যাড করলে 40 হয়, 20। তাহলে নিউট্রনের নাম্বারও কত হয়ে গেল, 20। এবার কার অ্যাটমিক নাম্বার 20 হয়, ক্যালসিয়াম। তাহলে এক্স হয়ে গেল কে, ক্যালসিয়াম। বুঝা গেল? জিনিসগুলো এইভাবেই কিন্তু দেবে এক্সামে। আচ্ছা, নেক্সট চলে আসো, তাহলে এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। হাইড্রোজেনের মধ্যে প্রোটন আছে একটা, নিউট্রন একটাই নেই, তাহলে প্রোটন প্লাস নিউট্রন করলে কত হচ্ছে, 1, তাহলে ওর মাস নাম্বার 1। হিলিয়ামের মধ্যে প্রোটন দুটা, নিউট্রন দুটা, তাহলে প্রোটন প্লাস নিউট্রন করো, 2 প্লাস 2 কত হয়, 4, তাহলে ওর মাস নাম্বার 4। লিথিয়ামের 3 আর নিউট্রন হচ্ছে 4, প্রোটন 3 নিউট্রন 4, তাহলে 3 প্লাস 4 করো কত হয়, 7, তাহলে লিথিয়ামের মাস নাম্বার হচ্ছে 7। তো আমি অ্যাটমিক নাম্বারের একটা লিস্ট লিখিয়েছি কিনা বলো, মাস নাম্বারের না লাগুক, অ্যাটমিক নাম্বারের একটা লিস্ট আছে কিনা বলো। ইয়েস, এই বই থেকে কিন্তু আমি অ্যাটমিক নাম্বারের একটা লিস্ট, একদম মনে হয় লাস্টে আছে এটা, এই চ্যাপ্টারের মনে হয় একদম লাস্টে আছে, দাঁড়াও।
এখান থেকে লিখেছি বা কোনো একটা চ্যাপ্টার থেকে আছে, অ্যাটমস এন্ড মলিকিউলস, কোনো একটা কোনো একটা চ্যাপ্টারে আছে, স্ট্রাকচার অফ অ্যাটমস, অ্যাটমস এন্ড মলিকিউলস থেকে ছিল না, এই তো অ্যাটমিক নাম্বার পেয়ে গেছি। এই যে এই লিস্টটা আমি লিখিয়েছিলাম। হ্যাঁ, এখানে এখন ওই থার্ড কলামটা দেখতে হবে না, কিন্তু এখানে মোটামুটি 20টা অ্যাটমিক, 20টা এলিমেন্টের অ্যাটমিক নাম্বার কিন্তু, এই যে দেখো অ্যাটমিক নাম্বার কিন্তু দেওয়া আছে পুরো। হ্যাঁ, তাদের সিম্বলও দেওয়া আছে। আর এইটা একটু পরেই তোমরা শিখে যাবা, এইগুলা পরে শিখে যাবা, এটা পরের দিন করাবো। এগুলো কিন্তু নিয়ে নিতে হবে। বলো। আচ্ছা, ডান। নেক্সট, এবার চলে আসি। তোমাকে একটা কোয়েশ্চেন করলো যে স্যার মাস নাম্বারে ইলেকট্রনকে কেন নেওয়া হলো না, কি বলবা, তোমার অ্যান্সার কি হবে এখান থেকে? দ্য ইলেকট্রন ইন কম্প্যারিজন হ্যাজ অলমোস্ট নেগলিজেবল মাস and hence can be ignored in calculations. ঠিক আছে। আচ্ছা, এবার আর একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করি, এদিকে তাকাও। তোমাকে আমি বললাম একটা আননোন এলিমেন্ট, মনে করো আমি বললাম যে যে কোনো একটা আননোন এলিমেন্ট, মনে করো এ, না এ না, sorry, যে কোনো একটা আননোন এলিমেন্ট ধরে নাও, আমি বললাম পি। পি এর এখানে লেখা আছে জেড, ওপরে লেখা আছে হচ্ছে তোমার এ। জেড মানে কি আর এ মানে কি, বলো। জেড মানে এখনই শিখালাম অ্যাটমিক নাম্বারকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, জেড দিয়ে। আর মাস নাম্বারকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এ দিয়ে। এগুলা কোশ্চেনও কিন্তু দেবে, যে ও এই জেড মানে কি, এ মানে কি, এগুলা জিজ্ঞাসা করবে কিন্তু। তা তাহলে আমরা একটা এলিমেন্টকে কিভাবে রিপ্রেজেন্ট করবো, এই যে এখান থেকে থার্ড ব্র্যাকেট করো, প্রথমে সিম্বলটা লিখবো, এদিকে তাকাও। সিম্বলটা লিখে দিলাম সি, ধরে নাও কার্বনকে দিয়ে বোঝাচ্ছি। তারপরে নিচে লিখে দিলাম কি, অ্যাটমিক নাম্বার। আর ওপরে কি লিখে দিব, মাস নাম্বার। এরকম করে জিনিসটা বোঝানো আছে বুকে। তাহলে এটা এখান থেকে এত অব্দি একটা থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও, এই যে এত। ডান। এবার পজ এন্ড পন্ডার, আগে কোনো 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 বক্স টক্স ছুটলো কিনা দেখো তো। না, হয়ে গেছে। Pause and ponder. Question number 10. An atom with an atomic number 26 and has 56 nucleons. Nucleons মানে কি ভাববা, মাস নাম্বার কিন্তু, কারণ নিউক্লিয়নের মধ্যে কি থাকে, প্রোটন আর নিউট্রন। ফাইন্ড আউট দ্য নাম্বার অফ ইলেকট্রন, প্রোটন এন্ড নিউট্রন। ফটাফট করে ফেলো, ফটাফট করে আমাকে অ্যান্সার গুলো বলো এখনই। আরে কোয়েশ্চেনটা পড়ো, কোয়েশ্চেনটা পড়লেই তো হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো 10 নাম্বারটা একটা একটা করে আসি। অ্যাটমিক নাম্বার 26 মানে প্রোটনও 26, ইলেকট্রনও 26, তাই তো। আর 56টা বলেছে নিউক্লিয়ন। নিউক্লিয়ন মানে, নিউক্লিয়ন মানে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন, সেটা বলেছে 56। তাহলে তোমাকে নাম্বার অফ ইলেকট্রন তো পেয়ে গেলা, 26 হয়ে গেল। নাম্বার অফ প্রোটনও পেয়ে গেলা, 26 হয়ে গেল। কিন্তু নাম্বার অফ নিউট্রন তোমাকে বার করতে হবে। এবার প্রোটন কটা পেয়েছি, 26। তাহলে 26 এর সাথে আর কত প্লাস করলে 56 হয়, 30। তাহলে নিউট্রন হয়ে গেল 30, এটার অ্যান্সার হয়ে গেল। তুমি 30 কিভাবে বের করবা, 56 মাইনাস, এই যে 56 মাইনাস 26 করো, কত হয়ে যাবে, 30 হয়ে গেল তোমার। 11 নাম্বার হয়ে গেল। এবার হচ্ছে তোমার, সরি, 10 নাম্বার হয়ে গেল। এবার 11 নাম্বার। 11 নাম্বার বলেছে যে দ্য নিউক্লিয়াস অফ এন অ্যাটম কন্টেন 20 প্রোটন। তাহলে প্রোটন যদি 20টা হয়, তাহলে ইলেকট্রনও 20টা, হ্যাঁ কি না? আর বলেছে মাস নাম্বার 41। এবার মাস নাম্বার মানে প্রোটন প্লাস নিউট্রন ইকুয়াল টু 41, তাই কি না?
তাহলে নিউট্রন নাম্বার বের করতে বলেছে, তাহলে প্রোটন নাম্বার কত? 20। 20-র সাথে আর কত প্লাস করলে তোমার 41 হয়, তাহলে 41 মাইনাস 20 করো, কত হয়? 21। তাহলে অ্যান্সার হয়ে গেল 21। আচ্ছা, তাহলে এবার চলে আসো তোমার 12 নম্বরে। 12 নম্বরে কি বলেছে যে an atom has 18 নিউট্রন, নিউট্রন বলেছে 18, তারপরে অ্যাটমিক নাম্বার বলেছে 17। এবার অ্যাটমিক নাম্বার মানেই তো নাম্বার অফ প্রোটন। এবার মাস নাম্বার কিভাবে বের করি? নিউট্রন প্লাস প্রোটন করি কি না? নিউট্রন কটা? 18, প্রোটন কটা? 17, টোটাল কত হয়ে গেল? 35। তাহলে 12 নাম্বার হয়ে গেল তোমার 35। এবার লাস্ট হচ্ছে 13 নাম্বার। 13 নাম্বার একটা আননোন এলিমেন্ট এর উপরে 23 লেখা। এবার 23 তার মানে কি? মাস নাম্বার। এবার মাস নাম্বার মানে কি? প্রোটন প্লাস নিউট্রন। তো এবার বলেছে এর মধ্যে 11টা ইলেকট্রন আছে, তাহলে ইলেকট্রন যদি 11টা থাকে তাহলে প্রোটনও 11টাই আছে, ইয়েস অর নো? তাহলে এখানে প্রোটনের জায়গায় কত লিখতে পারি? 11 প্লাস কত করলে তোমার 23 হয়? তাহলে 23 মাইনাস 11 করো, কত হয়? 12। তাহলে তোমার নিউট্রন নাম্বার হয়ে গেল 12। কি বোঝা গেল তো জিনিসগুলো? পারবা তো? স্টিল ডাউট থাকলে কিন্তু জিজ্ঞাসা করবা আবার, হ্যাঁ? হ্যাঁ, 13 নাম্বারটা আর একবার বলে দিই তাহলে। না বোঝা পর্যন্ত করবা, আমার কোনো সমস্যা নেই, অনেকবার রিপিট করবো, নতুন জিনিস এগুলো রিপিট করতে সমস্যা নেই। তাহলে তোমার হচ্ছে এখানে দেওয়া আছে একটা আননোন এলিমেন্ট এ, যার উপরে লেখা 23। এবার 23 কে বলা হয় মাস নাম্বার। এবার মাস নাম্বার মানে কি? প্রোটন প্লাস নিউট্রন ইকুয়াল টু 23, হ্যাঁ কি না? এবার বলেছে ওর মধ্যে ইলেকট্রন আছে 11টা। এবার ইলেকট্রন যদি 11টা থাকে তার মানে প্রোটনও 11টাই আছে, আমি আগে শিখিয়েছি। তাহলে প্রোটন 11টা প্লাস কত হলে 23 হয়? তাহলে 23 থেকে 11 মাইনাস করো, কত হয়? 12। তাহলে নিউট্রন কটা হয়ে গেল তোমার? 12টা। বুঝতে পারলে জিনিসটা এবার? মাস মানে ভাববা, মাস নাম্বার মানে প্রোটন প্লাস নিউট্রন। এবার ইলেকট্রনের নাম্বার 11 হলে প্রোটনেরও 11, তার মানে 11, 11 প্রোটনটা প্লাস নিউট্রন কটা নিলে তোমার 23 হয়? 11 এর সাথে কত অ্যাড করতে হবে? 12। তাহলেই তুমি মাস নাম্বার 23 পাচ্ছ। আর এটা যদি আমি তোমাকে আরো ইজি, আরো ইজি না অন্যভাবে যদি বুঝাই, দেখো, মাস নাম্বার ইকুয়াল টু প্রোটন প্লাস নিউট্রন ইকুয়াল টু ইলেকট্রন প্লাস নিউট্রন লিখতে পারি, কারণ প্রোটনের নাম্বার আর ইলেকট্রনের নাম্বার সেম, তো প্রোটনের জায়গায় ইলেকট্রন লিখে দিলাম। মাস নাম্বার কত দেওয়া আছে? 23। তাহলে 23 ইকুয়াল টু ইলেকট্রনের নাম্বার কত দেওয়া আছে? 11। 11 প্লাস নিউট্রন। তাহলে শুধু তোমাকে যদি নিউট্রন বের করতে হয় তাহলে 11 এইদিকে আনতে হবে, 11 এখানে প্লাস হয়ে আছে, এদিকে গেলে কি হয়ে যাবে? মাইনাস। তাহলে 23 থেকে 11 মাইনাস করো, কত হয়? 12। তাহলে এই তো নিউট্রনের ভ্যালু পেয়ে গেলাম 12। বুঝা গেল তো? এইটা হয়ে গেল। আচ্ছা, এইবার চলে আসো, হাউ আর ইলেকট্রনস ডিস্ট্রিবিউটেড ইন ডিফারেন্ট এনার্জি লেভেলস। দেখো, আমি তোমাদেরকে আগের দিন শিখিয়েছিলাম যে এটা অ্যাটমের একদম মিডিলে থাকে, হচ্ছে সেন্টারে থাকে নিউক্লিয়াস, যার মধ্যে প্রোটন নিউট্রন এরা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ওদের চারিদিকে এরকম অরবিট থাকে। কিন্তু আগের দিন তোমাদেরকে শিখেছি এখন আর অরবিট বলে না, এখন ওগুলোকে কি বলে? শেল। শেল গুলোর নাম্বারিং শুরু হয় মানে কে থেকে, কে, এল, এম, এরকম করে শেল গুলোর নাম্বারিং হয়। এবার এটা কে করেছিল? রাদারফোর্ড করেছিল না? রাদারফোর্ড কে থেকে কেন শুরু করেছিল মনে আছে? কারণ আগে, হ্যাঁ, কেউ যদি পরে আরো শেল ডিসকভার করে, হ্যাঁ, ফিউচারের জন্য ওটা প্রিজার্ভ করে রেখেছে, বা হ্যাঁ, যদিও এখনো পর্যন্ত কে এর ভিতরে এখনো কিছু ডিসকভার হয়নি। যাই হোক, এইবার তোমাকে বললো যে কে শেলে ইলেকট্রন থাকবে, এল শেলে ইলেকট্রন থাকবে, এম শেলে ইলেকট্রন থাকবে, কি করে?
কটা কটা করে থাকবে? কে শেলে ম্যাক্সিমাম থাকতে পারে দুটা ইলেকট্রন, এল শেলে ম্যাক্সিমাম থাকতে পারে 8টা ইলেকট্রন, এম শেলে ম্যাক্সিমাম থাকতে পারে 18টা ইলেকট্রন। স্যার এই নাম্বার গুলো কি তুমি র্যান্ডম বসায় দিচ্ছ? না, এইটা বের করা হয় 2n² ফর্মুলা দিয়ে, যেখানে তোমাকে এন মানে মনে রাখতে হবে শেল নাম্বার। এন মানে কি বললাম? শেল নাম্বার। কে কত নাম্বার শেল? 1 নাম্বার। তাহলে কে শেলে কতগুলো থাকবে? 2 × কে শেল নাম্বার কত? 1। তাহলে এন এর জায়গায় 1 বসালাম, তার স্কোয়ার করে দিলাম। তাহলে 1 এর স্কোয়ার করলে কত হয়? 1। 1 × 2 করলে কত হয়? 2। তাহলে কে তে থাকলো দুটা ইলেকট্রন। বোঝা গেল? আরেকবার বলছি, এল এল এ কটা ইলেকট্রন থাকবে? তাহলে 2n²। তাহলে এল কত নাম্বার শেল? 2 নাম্বার শেল। তাহলে এন এর জায়গায় কত লিখবা? 2। 2 এর উপরে কি দিতে হবে? স্কোয়ার। তাহলে 2 এর স্কোয়ার কত হয়? 4। 4 × 2 করলে কত হয়? 8। তাহলে এল এর মধ্যে থাকবে 18টা ইলেকট্রন। তারপরে এম এম এর 2 × 3², কারণ এম হচ্ছে 3 নাম্বার শেল। তাহলে 3² 9, 9 × 2 করলে 18। তাহলে কে এম এন ও ও ও ও পর্যন্তই করি আপাতত। তাহলে 2 1², 2 2², 2 3², তাহলে এরকম কি হবে? 2 4², তারপরে কি হবে? 2 5², এরকম করে। তাহলে 2 4² কত? 4² 16, × 2 করলে 35, 5² 25, 25 × 2 করলে কত হয়? 50, এরকম করে দাও। কিন্তু পরে গিয়ে আবার শিখবা, যার শেলের ক্যাপাসিটি যাই হোক না কেন, আউটার মোস্ট শেলে 8টাই থাকে। বুঝতে পারলা কথাটা? মনে করো একটা অ্যাটম আছে, যেই অ্যাটমের মধ্যে মনে করো আমি বললাম 3টা শেল। তার মানে এই অ্যাটম একটা, যার মাঝখানে আছে নিউক্লিয়াস, কে শেল, এম এল শেল, আর কি বললাম? এম শেল। কে এল এম। তাহলে আউটার মোস্ট শেল কে? এম। এবার এম এর ক্যাপাসিটি কত? 18। কিন্তু আউটার মোস্ট শেল হলে ওর মধ্যে 18টা না, 8টাই থাকে। আগের গুলোতে যে কটা থাকার 2টা 8টা করেই থাকবে, কিন্তু আউটার মোস্ট শেল যদি হয় কেউ, তাহলে তার মধ্যে ওর ক্যাপাসিটির যতগুলো ইলেকট্রন ততগুলো থাকে না, 8টাই থাকে। আচ্ছা স্যার, যদি আউটার মোস্ট শেল যদি কে এল এম এন হতো, তাহলে এম এ কটা থাকতো? তখন আবার এম এর মধ্যে যেটা ওর ক্যাপাসিটি মানে 18টাই থাকতো, তখন এন এর মধ্যে থাকতো আবার 8টা। কথাটা বুঝতে পারছো? যদি আউটার মোস্ট শেল কেউ যদি হয়, তার ক্যাপাসিটির ইলেকট্রন থাকে না, 8টা থাকে। কিন্তু তারও আবার এক্সেপশন আছে, ওগুলো বড় হলে শিখবা। নর্মাল ক্যাপাসিটি বের করার ফর্মুলা শিখাই দিলাম, 2n²। ঠিক আছে, কিন্তু যখন ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট করতে যাবা দেখবা যে সব সময় মিলছে না। এম এ তো থাকে 18টা, তাহলে আছে কেন 8টা? কারণ ওটা আউটার মোস্ট শেল। বুঝতে পারলাম ব্যাপারটা? আচ্ছা, এইবার তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা কে এল এম এ কিভাবে কতগুলো ইলেকট্রন থাকবে, এই যে 2n² ফর্মুলা, এই যে দেখো, কে শেলের দেওয়া আছে 2 1², এল শেলের দেওয়া আছে 2 2², এম শেলের দেওয়া আছে 2 3², এরকম করে। তাহলে এখানে কে তে 2টা, এল এ 8টা, এম এ 18টা, এরকম করে। কিন্তু এই যে দেখো, এই যে ওই যে পয়েন্টটা বললাম, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেই শেলের ক্যাপাসিটি যতই হোক না কেন, ওটা যদি আউটার মোস্ট শেল হয়, তাহলে সবসময় কটায় থাকবে? 8টাই থাকবে। খালি এক্সেপ্ট কে, কে বাদ দিয়ে, কারণ কে এর ক্যাপাসিটি তো 2টা। তাহলে কে তে ম্যাক্সিমাম কটা থাকতে পারে? এই যে ফার্স্ট শেল মানে কি? কে। তাহলে কে তে ম্যাক্সিমাম কিন্তু 2টাই থাকতে পারে কিন্তু, হ্যাঁ। যদি কারণ আউটার মোস্ট শেল কে হয়, যেমন হাইড্রোজেন বা হিলিয়াম, ধরে নাও হিলিয়াম। হিলিয়ামের এই যে দেখো, হিলিয়ামের একটাই শেল কে। তাহলে তো কি স্যার, কে তে 8টা থাকবে? কি করে 8টা থাকবে? ওর ক্যাপাসিটি কত? 2। তাহলে কে তে কটা ইলেকট্রন থাকবে? 2টাই থাকবে। বোঝা গেল? আচ্ছা, এইবার এখানে কি লেখা আছে? ইলেকট্রনস আর ফিল্ড ইন দিস শেল ইন এ স্টেপ ওয়াইজ ম্যানার। স্টেপ ওয়াইজ ম্যানার ইন দা সেন্স, তোমাকে আগে কে ফিল করতে হবে, তারপরে এল ফিল করতে হবে, তারপরে বাঁচা খুচা তোমাকে এম এ রাখতে হবে। বা তোমাকে এম এ যতগুলো এম ফিল করলা, বাঁচা খুচা গুলোকে এন এ রাখলা, এরকম করে ব্যাপারটা। যেমন একটা এক্সাম্পল তোমাকে দিয়ে বলি,
সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11। অ্যাটমিক নাম্বার 11 মানে 11টা প্রোটন, আবার 11টা ইলেকট্রন। এবার এই ইলেকট্রনটাকে কে এল এম করে তোমাকে সাজাতে বললো। কি বললো? কে এল এম করে সাজাতে বললো। কে তে কটা থাকবে, এল এ কটা থাকবে, এম এ কটা থাকবে। এবার দেখো, কে এর ক্যাপাসিটি কত? 2। তাহলে কে তে 2 রাখলাম। এল এর ক্যাপাসিটি কত? 8। তাহলে এবার 8 কে এল কে ফিল করো, 8টা রাখো। তাহলে 8 আর 2 মিলে তো 10টা হয়ে গেল। তাহলে 11টার মধ্যে 10টা এখানেই হয়ে গেল। তাহলে বাকি কটা থাকলো? একটা। তাহলে একটা থাকবে এম এ। যদিও বা এম এর ক্যাপাসিটি 8, কিন্তু আছে একটা, পরে ওই একটা ইলেকট্রন ও ছেড়ে দিবে, ওটা পরে শিখাবো আবার। তখন আউটার মোস্ট শেল হয়ে গেল এল, আর আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন থাকে? 8টা। যাই হোক, তারপরে তোমাকে আর একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো তোমাকে আমি বললাম অক্সিজেন। অক্সিজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে তোমার 8। তাহলে অক্সিজেনের মধ্যে 8টা ইলেকট্রনও আছে, ইয়েস অর নো? এই ইলেকট্রনকে তুমি সাজাও, কে এল এম করে সাজাতে বললো। সবার প্রথমে কাকে ফিল করবা? কে কে। তাহলে কে এর মধ্যে থাকবে কটা? 2টা। এবার এল এর ক্যাপাসিটি 8 না? তাহলে এল এর মধ্যে যদি 8টা থাকতে পারে, তাহলে বাকি 6টাও থাকতে পারবে। তাহলে 6 আর 2 মিলে কত হয়ে গেল? 8 হয়ে গেল। এরকম করে স্টেপ ওয়াইজ তোমাকে সাজিয়ে করতে হবে। কি পারবা কিনা বলো? তাহলে কার্বনের করো তো। কার্বন, কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 6। ওর ইলেকট্রনিক কনফিগারেশন লেখো। ইয়েস, তোমাকে ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে বললো। মানে কে তে কটা থাকবে, এল এ কটা থাকবে। কে তে কটা রাখবা? আগেই শুরুতে 2টা। তাহলে 6টার মধ্যে 2টা রেখে দিলা, বাকি কটা থাকলো? 4টা। তাহলে এল এ যদি 8টা থাকতে পারে, তাহলে 4টা তো ইজিলি থাকতে পারবে। এই যে হয়ে গেল তোমার অ্যান্সার। কি বোঝা যাচ্ছে তো জিনিসটা? এরকম করে করতে হবে। এইবার তোমাকে বললো ড্র দা পিকচার। তোমাকে সোডিয়াম ইলেকট্রনিক কনফিগারেশনটা বের করার পরে পিকচারটা ড্র করতে বললো। দেখো পিকচার কিভাবে ড্র করবা। যদি প্রোটন নাম্বার নিউট্রন নাম্বার দেওয়া থাকে, ঠিক আছে। যেমন ধরে নাও তুমি সোডিয়ামের প্রোটন আছে কটা? 11টা। নিউট্রন কটা আছে? 12টা। এটা যদি তুমি জানো তাহলে করবা, আর না করলে শুধু এখানে সোডিয়ামের এন এ লিখে দিবা। এটা হয়ে গেল তোমার নিউক্লিয়াস। এইবার বলো কে শেলে কটা ইলেকট্রন লাগবে? 2টা। তাহলে এরকম 2টা ইলেকট্রন ড্র করে দাও। তারপরে এল শেলে কটা ইলেকট্রন লাগবে? 8টা। তাহলে এরকম করে 8টা ড্র করে দাও। 1 2 3 4 5 6 7 8। এবার এম শেলে কটা ইলেকট্রন লাগবে? একটা। তাহলে এম শেলে একটা ইলেকট্রন রেখে দাও। তাহলে যদি স্যার যদি আমি প্রোটন নাম্বার নিউট্রন নাম্বার না জানি, হ্যাঁ, বা শুধু প্রোটন জানি নিউট্রন জানি না, তখন কি করবো? তখন তুমি প্রোটন নিউট্রন যদি মনে না পড়ে, তুমি ভিতরে সোডিয়ামের সিম্বল লিখে দিবা এন এ। বোঝা গেল বিষয়টা? তাহলে অক্সিজেনের নাম্বার, অক্সিজেনটা কিভাবে ড্র করব বলো। তাহলে মাঝখানে লিখে দিলাম ও, যদি তোমার জানা না থাকে ও লিখে দিলাম। এবার কে শেলে কটা রাখবা? 2টা। তারপরে এল শেলে কটা রাখবা? 6টা। এই যে 1 2 3 4 5 6 হয়ে গেল। সেরকমই কার্বন, কার্বনের কিভাবে ড্র করবা? তোমার যদি মনে না থাকে তাহলে মাঝখানে সি লিখে দিবা। দেওয়ার পরে কে শেলে কটা রাখবো? 2টা। আর এল শেলে কটা রাখবো? 4টা। 1 2 3 4 এরকম করে ড্রয়িংটা করে দিলাম। কি পারবা তো ড্রয়িং গুলো? ড্রয়িং গুলো দেখো এখানে নিচে অনেকগুলো দেওয়া আছে। ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে ড্রয়িং গুলো। হাইড্রোজেন এটা হবে, হিলিয়াম এটা হবে, লিথিয়াম এটা হবে, বেরিলিয়াম এটা হবে। তাহলে বলো তো হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন কটা আছে বলো? এই ছবিটা দেখে বলো। একটা ডট মানে ইলেকট্রন একটা। তাহলে প্রোটন কটা আছে? একটা। এবার হিলিয়ামের মধ্যে ইলেকট্রন আছে দেখো 2টা ডট বাইরে। তাহলে হিলিয়ামের মধ্যে ইলেকট্রন কটা? 2টা। তার মানে প্রোটনও কটা? 2টা। এরকম করে বাকি সবই তোমরা পেরে যাবে এবার। তাহলে ধরো নাইট্রোজেন নিয়ে নাও। নাইট্রোজেনের মধ্যে এরকম কে শেলে 2টা ডট, এল শেলে দেখো 5টা ডট। তার মানে নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রন কটা আছে? 2 আর 5 7। তার মানে প্রোটনও কটা আছে? 7টা। হয়ে গেল। এরকম করে তোমাকে পিকচার দিয়ে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে।
তোমাকে পিকচার দিয়ে দিল, তোমাকে জিজ্ঞাসা করলো ইলেকট্রন কটা, প্রোটন কটা, এরকম। কি বুঝতে পারলা? তাহলে বিল্ডিং আপ অ্যাটমস পর্যন্ত তোমাদের কিন্তু এইখানে জাস্ট কিছুই না, জাস্ট কিভাবে ড্রয়িং করতে হবে ওটা লেখা আছে। আর হ্যাঁ, এইটা জাস্ট রিডিং করে রাখবা, এটাকে ইলেকট্রনিক কনফিগারেশন বলে। ইলেকট্রনিক কনফিগারেশনের ডেফিনেশনটা এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। দ্য ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রনস অ্যামং ভেরিয়াস শেল ইজ নোন অ্যাজ ইলেকট্রনিক কনফিগারেশন। বাকিটা রিডিং করবা আর এই ছবিগুলো একটু প্র্যাকটিস করবা। তোমাদের কিন্তু এই যে এখানে কি দেওয়া আছে, এই যে অ্যাটমিক নাম্বার দিয়ে কে শেলে কটা ইলেকট্রন, এল শেলে কটা ইলেকট্রন, এম শেলে কটা, এন শেলে কটা, তার একটা টেবিল দেওয়া আছে, হ্যাঁ কি না? এই টেবিলটা পর্যন্ত পড়া দিলাম, কিন্তু এর পরের দিন আমি আবার এখান থেকে শুরু করব, মানে হাউ ইলেকট্রনস ডিস্ট্রিবিউটেড ইন ডিফারেন্ট এনার্জি লেভেল, মানে আজকে লাস্টে যেটা পড়ালাম সেখান থেকেই আবার শুরু করব, ঠিক আছে?